5 তারিখে সকাল 10টায় সময় যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, তখন আমরা বুঝে নিয়েছি যে শেখ হাসিনা আর নেই। যখন বিপ্লবটা হলো, সম্পন্ন হলো, যেদিন এটা ঘটছে আমরা কারাগারে, এবং আমরা যখন আমাকে 19শে জুলাই প্রথম নেতা মানে মূল দলের নেতাদের মধ্যে যিনি যারা অ্যারেস্ট হয়েছেন তার মধ্যে আমি প্রথম। রাত 3টার সময় আমাদের একজন মানে বয়স্ক নেতা, বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, তারপরে সকালে দেখলাম গোলাম পারওয়ার, জামাতের নেতা, আরও অনেকে সব গ্রেপ্তার হচ্ছেন, এবং সেদিন থেকেই শুরু হলো একবারে হিরিক। তো যাই হোক, 5ই আগস্টের আগে আমরা মনে করতাম হাসিনা টিকে গেলে আমরা আর কেউ সুস্থভাবে বেরোতে পারবো না, এবং আমাদের অনেকেরই ফাঁসি দেবে, কারণ আমার নামে প্রায় 250 থেকে 350 মামলা। তো এইবার আর সে মানে অন্য ধারায় যাবে যদি এই আন্দোলন যদি ব্যর্থ হয়। এই আন্দোলন ব্যর্থ হলে কারণ স্থির থাকবে না, এটা আমরা একবারে মনে মনেই ভেবে নিয়েছিলাম। আগে যখন এই প্রথম দিকে এই সরকার বা এর আগে এর সাথে আমরা যখন জেলে যেতাম, তো বাসা থেকে বলতাম যে বই পাঠাতে, তো বাসা থেকে বই পাঠাতো। তো এইবার অ্যারেস্ট হওয়ার সময় আর বই পাঠানোর কথা বলতাম না, এমনি তো পরিবেশ ছিল না, কারফিউ, তারপরে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে বেরিয়ে হতে পারবো না, জীবন তো আর ওইভাবে ফিরে পাবো না। একটা বই বা একটা মানে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো একটা উপন্যাস যখন জেলখানার মধ্যে পড়তাম, তো হৃদয়ের মধ্যে অনেক গর্ব, অনেক স্বপ্ন ভেসে উঠত। আমি 100 Years Solitude সেখানে পড়েছি, তারপর লাভ ইন দি টাইম অফ কলেরা মার্কেজের এই উপন্যাসগুলো এখানে পড়তাম, বিভূতিভূষণ পড়তাম, তাছাড়া অন্যান্য পলিটিক্যাল লিটারেচার যেগুলো পড়ার যেত। কিন্তু বিভিন্ন উপন্যাস এবং রাজনৈতিক প্রবন্ধগুলো পড়ে মনের মধ্যে সেই স্বপ্ন জেগে উঠত যে একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে বাংলাদেশ একটা সুখময় বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ, সেটা গড়ে উঠবে। তো সেইটাই এবারে 19শে জুলাইয়ের গ্রেপ্তারে সেটা আর মনের মধ্যে আসেনি, মনে করেছি এটাই হচ্ছে অন্তিম যাত্রা। যাই হোক, 5 তারিখে সকাল 10টায় সময় যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, তখন আমরা বুঝে নিয়েছি যে শেখ হাসিনা আর নেই। তারপরে তো আমরা দুপুরের দিকে বক্তব্য শুনলাম, এরপরে পরিবর্তন শুনলাম, ঘটনা শুনলাম। 6 তারিখে আমরা সবাই বের হলাম একটি মুক্ত পরিবেশে। এর কয়েকদিন পর আপাদেরকে দেখলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের মনের মধ্যে আনন্দ এবং ধরেছে। তো এখন আমি বিষয় যেগুলো উল্লেখ করতে চাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু একপাক্ষিকভাবে সব বলে গেলে বা অভিযোগ দিলে তো সেটা তো কিছু বলতেই হয়। সেটা হলো যে দেশের মানুষ তো মনে করেছে যে অতীতে যা হয়েছে হয়েছে, এখন নতুন করে সবকিছু শুরু হোক, আমাদের গণতন্ত্রের পথ চলা, আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ডেভেলপ হবে, এগুলি তো মানুষ চেয়েছে। জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন হবে, গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তবে সেটা সত্য মত প্রকাশ করবে, কোনো বানোয়াট মিথ্যা অপপ্রচার কলঙ্কমূলক নয়। নির্বাচন কমিশন স্বাধীন হবে, এবং সেই স্বাধীনতা যাতে আরো বেশি মানে সেটা ভোগ করতে পারে, সেটা সেই জন্য প্রয়োজনীয় আইন যদি পার্লামেন্ট তৈরি করে সেটা করতে পারে, এই ভাবনাগুলোই মানুষ ভেবেছে। এবং বিরোধী দল, সরকারি দল যারা সরকার পরিচালনা করবেন তার বিরুদ্ধে সমালোচনা করবেন, তীব্র সমালোচনা করবেন, তীক্ষ্ণ সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন, তাতে কোনো আপত্তি নেই। তবে দ্যাট মাস্ট বি কনস্ট্রাকটিভ, মিউচুয়ালি বেনিফিশিয়াল, এবং লুকিং ফরওয়ার্ড। সেই সমালোচনাগুলো হতে হবে উভয় পক্ষের মধ্যে, এটাই হওয়া উচিত। তাহলেই ডেমোক্রেসির যে পথ চলা এটা খুবই স্মুথ হবে, মসৃণ হবে, এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। আর মানে নিজের দিকে তাকাতে হবে, প্রথমে নিজের দিকে তাকিয়ে তারপরে অন্যের দিকে তাকালে তখন সেটা হবে গণতন্ত্রের জন্য একটা অপরিহার্য শর্ত, ইনএভিটেবল কন্ডিশন, সেটা তৈরি হবে গণতন্ত্রের মানে তাকে টিকিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য। আপনারা যদি ক্রমান্বয়ে একতরফা যদি হন, মানে একটা তো আমাদের এখানে প্রবাদ আছেই যে এক হাতে কখনো তালি বাজে না,
তো এক হাতে যখন তালি বাজে না, তখন দুই হাত, তালি বাজানোর জন্য দুই হাত লাগবে। তো দুই হাতের বিষয়ে খবর নিয়ে তো কথা বলতে হবে। আমি শুধু দুই একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের অন্য প্রসঙ্গে চলে যাব। গতকাল নোয়াখালীতে জামাত শিবিরের বিরুদ্ধে যুবদল নেতাকে গুলির অভিযোগ, সংবাদটি ছাপাচ্ছেন হচ্ছে কালবেলা, একটা লিডিং দৈনিক পত্রিকা। আচ্ছা, নেত্রকোনায় আনন্দ মিছিল নিয়ে যাচ্ছে সেই সংগঠনের একটি মিছিল বিএনপি অফিসের সামনে, তারপরে কথা কাটাকাটির জেরে সেখানে বিএনপি অফিস ভাঙচুর হয়েছে। কেন? তারপরে বিভিন্ন জায়গায় এটা আছেই। পাথরঘাটায় বিএনপির দুই নেতার উপর হামলা, জামায়াত নেতা গ্রেপ্তার। কে? বাংলা দি ডেইলি স্টার। বিএনপির সঙ্গে জামাতের সংঘর্ষ, হামলা, আহত ৪৫ জন, এটা নিউজ করছে যুগান্তর। এবং সেখানেও মানে এই জামাতের পক্ষ থেকে আক্রমণটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপর। এটা ডিটেলস পড়লে অনেকক্ষণ সময় চলে যাবে। আচ্ছা, নির্বাচনের দিন জামাতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ, এবং এটা ডকুমেন্টেড, সবগুলো ফাইল করে আমি অসুস্থ, হাসপাতালে ছিলাম। এটা ব্রিফিংটা করেছেন নজরুল ইসলাম খান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এখন অ্যাডভাইজার। এটা কয়েকটি ঘটনার কথা বললাম, আর আমার কাছে আরো অনেক তথ্য একবারে পেপার কাটিং সহ, যেটা বললে অনেকক্ষণ সময় চলে যাবে। তো সুতরাং তালি তো এক হাতে বাজেনি। আরেকটা ব্যাপার হলো যে অভিযোগ আপনারা এখানে বলছেন নানা বিষয়ে, তো সেই অভিযোগের ব্যাপারে আপনাদের এটাও বলতে হবে, হ্যাঁ, বিএনপির অনেক নেতাকর্মী, অঙ্গ সংগঠন নেতাকর্মী বিভিন্ন অনৈতিক কাজের সাথে কেউ কেউ যুক্ত হয়েছিলেন। কিন্তু আপনি দেখবেন যে দল তাদেরকে কিভাবে দেখেছে। ৫ই আগস্টের পর থেকে এবং গত কয়েকদিন পর্যন্ত প্রায় ১,৫০০-২ হাজারের মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো এটাও তো একটা ইতিবাচক ডেভেলপমেন্ট। আগে তো হয়নি যে রংবাজ, যে আপনার মাসলম্যান, সে একটা যদি ঘটনা ঘটায়, কারো বিরোধী দলের কোনো কার্যালয় যদি ভেঙে দেয় বা বিরোধী দলকে প্রতিহত করে, তাকে বাহবা দেওয়া হতো। কিন্তু সেটা এই প্রথমবার বিএনপি, আপনি দেখেছেন যে একটি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করেনি। তো এটা তো এই বিষয়টাও তাদের বলা উচিত ছিল, এবং এটা আমরা প্রেস কনফারেন্স করে বলেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেখানে দলের ভাইস চেয়ারম্যান আছে, কয়েকদিন আগে একজন এমপি আছে, তার নামে অভিযোগ এসছে, তাকে শোকজ করা হয়েছে। তো যখন একটি দল তার দলকে শাসনের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, তাহলে সেই দলটা রাইট ট্র্যাকে আছে, সঠিক ট্র্যাকে আছে। তো নানা অভিযোগের মধ্যে এই বিষয়টি বলা উচিত ছিল। এখানে যে সুপারিশগুলো ওনারা দিয়েছেন, আমি মনে করি এটার অনেকগুলোর সাথেই আমি একমত, যে হ্যাঁ, যদি আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে স্বাধীনভাবে চলতে দেই, তাহলে আপনার ছোটখাটো যে সংঘাতের কথা আমরা শুনেছি, দেখেছি, নির্বাচনের প্রাককালে, নির্বাচনের পরে, যেটি এখানে সাবেক অ্যাডভাইজার আপা এখানে বলেছেন, এটি তো একটা লিগ্যাসি, একটা দীর্ঘদিনের একটা পলিটিক্যাল কালচার, এইভাবে হতে 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 এই পর্যায়ে এসছে। তো সেই আগের যে ঘটনা, 2018 সালেরই আপনি নির্বাচন দেখুন না কেন, কি পরিস্থিতি করেছে। প্রায় 40 থেকে 50 জন বিএনপির এমপিকে কারাগারে নিয়ে গেছে। মানে দানবীয় নির্বাচন কিরকম হতে পারে তার একটা ম্যানিফেস্টেশন আপনি দেখবেন হচ্ছে 18 নির্বাচনে। মানে নিশ্চয়ই এই স্ট্যাটিস্টিক্স গুলো এবং ঘটনাগুলো অধিকারের তাদের আছে, সংরক্ষিত আছে, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। তো সেই পরিস্থিতি তো এখানে আসেনি। আর কিছু ঘটনা আমি এখানে দেখেছি, এগুলো হচ্ছে অনেক সামাজিক অপরাধের ঘটনা, ঠিক নির্বাচনের প্রাককালে ঘটেছে। রাজনৈতিক সহিংসতা আছে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু অনেক বড় বড় রক্তপাত যেখানে হয়েছে,
জীবনহানি ঘটেছে, এটা কিন্তু অনেকটা সামাজিক সংঘাতের ঘটনা সেখানে ঘটেছে। এখন আপনি ওসমান হাদির কথা বলবেন, ওসমান হাদি কি কোনো পলিটিক্যাল সহিংসতার শিকার? এটা তো একবার স্পষ্ট করে দিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ, এবং তারা নিজেরা আত্মস্বীকৃতভাবে বলেছে যে তাদের পলিসি মেকাররা দায়ী। বলছেন কে? আরেকজন সাবেক মুখ্যমন্ত্রী বলছেন। তো সেই সময় সরকারের দায়ী কোথায়, আর সেখানে রাজনৈতিক দলেরই বা বিষয় কোথায়? এরকম মানে শক্তিশালী কোনো দেশ পার্শ্ববর্তী জায়গায় যদি থাকে, তার যদি মানে ইন্টারেস্টের যদি ক্ল্যাশ হয়, তাহলে নানা ধরনের ঘটনাই হতে পারে। কানাডায় গিয়ে যদি শিখ নেতা সেখানে যদি মেরে ফেলে মারতে পারে, এটা তো মানে অমূলক কিছু নয়। এবং এখানে যে এটা যে তারাই যে করেছে, একজন মুখ্যমন্ত্রী, সে তো দেশের শাসক গোষ্ঠীর একজন, সে প্রকাশ্যে সেই জিনিসটা বলে দিয়েছে। তো এই জিনিসটা হয়েছে, কিন্তু ডেট অফ ইলেকশনের দিনে কিন্তু কোনো ধরনের রক্তপাত বা ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কোনো জীবনহানিমূলক কিছু হয়নি। 3টা সেন্টার বোধহয় বন্ধ করতে হয়েছিল, আমি যতটুকু জানি, অনলি 3টা সেন্টার।